Our school, Michael Nagar Shikhaniketan, government sponsored co ed English medium higher secondary, has taken an excellent initiative in conducting online classes through YouTube channel. Even in this pandemic situation, our school did not step aback in providing and enhancing knowledge to the students. So, it's a request to the viewers, please like, comment, and subscribe. গুড মর্নিং স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব ক্লাস। দেখো, আজকে আমি তোমাদের ক্লাস 12-এর পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন, এই চ্যাপ্টারটা, এই কবিতাটা পড়াচ্ছিলাম ব্রেটল বেক্টের, এবং অনুবাদ করেছেন শঙ্খ ঘোষ। তো এই কবিতাটা তোমাদের পড়াচ্ছিলাম। দুজনের সম্পর্কেই আমি বলেছি, অনুবাদক শঙ্খ ঘোষের সম্পর্কে আমি আগের দিন তোমরা অলরেডি জেনেছো, এবং ব্রেটল ব্রেক্ট ওনার সম্পর্কেও আমরা অলরেডি অবগত হয়েছি। এবং এই টেক্সটার, আমাদের এই পাঠ্যাংশটির উৎস কোথা থেকে নেওয়া হয়েছে সে সম্পর্কেও অলরেডি আমরা জেনেছি। এবার আমরা টেক্সট অর্থাৎ মূল পাঠ্যাংশের সম্পূর্ণ আলোচনায় আসব। দেখো, প্রথমেই কি বলেছে, প্রথমে মানে জিস্ট যদি বলতে হয় এই পাঠ্যাংশটি, তাহলে এখানে কবি যেটা বক্তব্য রেখেছেন সেটা হচ্ছে শ্রমজীবী মানুষদের উদ্দেশ্যে তিনি বলেছেন। এখানে যে পাঠ্যাংশের নামকরণ যেটা করা হয়েছে, পড়তে জানে এমন এক, অর্থাৎ শিক্ষিত কোনো এক মজুরের প্রশ্ন। যে শিক্ষিত মজুর অর্থাৎ যে শিক্ষিত শ্রমজীবী মানুষটি অন্যান্য শ্রমজীবী মানুষদের প্রতিনিধিত্ব করেছে, এখানে সে বাকি শ্রমজীবী মানুষদের প্রতিনিধি স্বরূপ প্রতিনিধি হয়ে উঠেছে, এবং বাকি সকলের তরফ থেকে সে যেন আমাদের কাছে এই প্রশ্নটা তুলে ধরেছে, আমাদের কাছে এই প্রশ্নটা করেছে। কি প্রশ্ন করেছে বা কি প্রশ্ন করেছে সেটা আমরা এই টেক্সটে, এই পাঠ্যাংশ দেখতে পাবো। তার মূল যে বক্তব্য সেটা আমি একটু বলি, যেটা কবি তুলে ধরতে চেয়েছেন। তার বক্তব্য এটাই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপত্য, বিভিন্ন ঐতিহাসিক সমস্ত সাম্রাজ্য, বিভিন্ন জায়গা, ঐতিহাসিক বিভিন্ন স্থাপত্য, এই সমস্ত কিছুই তৈরির পেছনে যারা প্রকৃত নির্মাতা, অর্থাৎ যারা ইট কাঠ পাথর দিয়ে প্রকৃত তৈরি করেছে, তাদের নাম কিন্তু কোথাও পাওয়া যায় না। তারা কারা তৈরি করে? এই শ্রমজীবী মানুষেরা, তারাই কিন্তু প্রকৃতপক্ষে এগুলো তৈরি করে। তো সেই নির্মাতা, প্রকৃত নির্মাতা বা সেই শ্রমজীবী মানুষগুলোর খোঁজ কিন্তু কেউ কোথাও রাখে না, কোনো বইতে বা কোনো ইতিহাসে তাদের নামের উল্লেখ পাওয়া যায় না। কিন্তু আসলে যে অর্থ দিয়ে যে সেটিকে তৈরি করেছে বা অর্থ সাহায্য করেছে, তাদের কথাই আমরা মনে রাখি বা ইতিহাসে তাদের নাম উল্লেখ থাকে। তো আমরা যেরকম একটা উদাহরণ হিসেবে নিতে পারি, যেমন তাজমহল। তো তাজমহল কে তৈরি করেছে এটা যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমরা এক কথায় বলবো, আমরা ইতিহাস বইতে কার নাম পাই, আমরা নাম পাই যে শাহজাহান এই তাজমহল তৈরি করেছেন। কিন্তু শাহজাহান সত্যি কি পাথর গেঁথে বা ইট কাঠ বালি দিয়ে পাথর গেঁথে, পাথর সিমেন্ট যা যা উপকরণ লাগে তৈরির ক্ষেত্রে, সেটা তৈরি করেছিলেন নিজে হাতে? না, কখনোই তিনি তৈরি করেননি। কিন্তু প্রকৃতপক্ষে যারা সেই নির্মাতা, যারা সেই শ্রমজীবী মানুষ, তাদের কথা কিন্তু আমরা মনে রাখিনি। আমরা কিন্তু সেই রাজা, তাদের কথাই মনে রাখি। যেমন আমি উদাহরণ দিলাম, সেই রাজা বা সেই রাজবংশ বা যারা অর্থ সাহায্য করেছে, যারা অর্থ দিয়ে তৈরি করেছেন, তাদের নাম, তাদের কথাই কিন্তু ইতিহাস বইতে বা সব জায়গায় লেখা থাকে এবং আমরাও মনে রাখি। তো সেরকম এক শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করেছে এরকম এক শ্রমজীবী মজুর এখানে আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন তুলে ধরেছে। পাঠকের কাছে কি প্রশ্ন সেটা আমরা দেখো এই পাঠ্যাংশে দেখব। প্রথমেই সে বলেছে, কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস? বইয়ে লেখে রাজার নাম, রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? দেখো, প্রথম দুটো লাইনেই এই প্রশ্নটা হয়েছে। তাহলে এখানে বেশ কিছু জায়গার নাম, যেমন আমি বলছিলাম, বেশ কিছু জায়গার, ঐতিহাসিক জায়গার নাম আমাদের এখানে আছে পাঠ্যাংশ। তাহলে সেগুলো আমাদের আগে জানতে হবে সেটা কোথায় অবস্থিত। তাহলে দেখো, প্রথম লাইনেই আমরা থিবস এই নগরীটার কথা পাচ্ছি। থিবস নগরীটা কোথায় অবস্থিত? এটা প্রাচীন মধ্য গ্রীসে অবস্থিত একটি নগরী, থিবস নগরী। এবং গ্রিক পুরাণেও আমরা এই থিবস নগরীর উল্লেখ পাই। এবং সম্রাট ক্যাডমাস এই থিবস নগরীর প্রতিষ্ঠাতা ছিলেন এবং প্রথম রাজা ছিলেন।
এবং দেখো আবার এই থিবস নগরী নামে আরেকটি নগরীর আমরা উল্লেখ পাই মিশরের নীল নদের তীরে আরেকটি থিবস নগরীরও কিন্তু আমরা উল্লেখ পাই। কিন্তু দেখো এখানে কবিতায় লেখা আছে 7 দরজাওয়ালা থিবস। 7 দরজাওয়ালা থিবস বললে কিন্তু আমাদের সেই গ্রিক পুরাণে উল্লিখিত যে নগরী অর্থাৎ গ্রিসে অবস্থিত যে নগরী থিবস নগরী তার কথাই ভাবতে হবে। মিশরের যে নীল নদের তীরে অবস্থিত যে থিবসের কথা বলছি সেটাকে রাখলে চলবে না। তো এই যে থিবস নগরীর কথা এখানে উল্লেখ আছে, এখানে সেই মজুর বা সেই শ্রমিকের প্রশ্ন যে এই থিবস নগরীর 7টা দরজা যে আছে, 7টা তোরণ যে আছে, এই 7টা দরজা এই থিবস নগরীতে প্রবেশ করতে গেলে সেই সময় 7টা দরজা পেরিয়ে প্রবেশ করতে হতো। তাহলে এই যে 7টা দরজা তৈরি করা হয়েছিল সেটা কারা তৈরি করেছিল? সেটা কি রাজারা তৈরি করেছিলেন? আমি ঠিক যেমন বললাম যে তাজমহলের ক্ষেত্রেও আমরা শাহজাহানের নাম পাই, কিন্তু আসল নির্মাতাদের নাম উল্লেখ কোথাও থাকে না। দেখো তার পরের লাইনে এখানে আবার বলেছে আর একটা জায়গার নাম, আর ব্যাবিলন এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? আচ্ছা, এখানে আমাদের জেনে নিতে হবে ব্যাবিলন এবং লিমা। ব্যাবিলন কোথায়? ব্যাবিলন দেখো 1800 থেকে 6ষ্ঠ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে এই ব্যাবিলন তৈরি হয়েছিল এবং প্রাচীন মেসোপটেমিয়া এবং বর্তমান ইরাকের এটা একটা নগর রাষ্ট্র। তো এই ব্যাবিলন এটা ইউফ্রেটিস নদীর তীরে অবস্থিত ছিল এবং এটা হামুরাবি সম্রাট হামুরাবির নাম আমরা পাই। সম্রাট হামুরাবি এটি তৈরি করেছিলেন এবং ব্যাবিলন সম্পর্কে আমরা যেটা সবাই জানি, দেখো পৃথিবীর যে 7ম আশ্চর্য সেই 7ম আশ্চর্যের মধ্যে অন্যতম হলো ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান। তো এই ব্যাবিলন সম্পর্কে দেখো এখানে মজুর কি বলেছেন, ব্যাবিলন যে এতবার গুঁড়ো হলো অর্থাৎ এই ব্যাবিলন এই শহরটা তো 7ম আশ্চর্যের অন্যতম সেই ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান বা ব্যাবিলন, এই ব্যাবিলন বারবার গুঁড়ো হয়ে গেছে, বারবার ধ্বংস হয়ে গেছে। কিন্তু ধ্বংস হয়ে যাওয়ার পরে বারবার কারা সৃষ্টি করেছিল? আমরা যে রাজাদের নাম পাই, যে রাজার নাম আমি এক্ষুনি বললাম, তো সেই রাজাদের নাম আমরা ইতিহাস বইতে বা বিভিন্ন জায়গায় তো উল্লিখিত আছে, সেখানের থেকে আমরা পেয়ে যাই। কিন্তু যারা প্রকৃতপক্ষে তৈরি করেছিল সেই শহরটিকে বারবার পুনর্নির্মাণ করেছিল যে সমস্ত নির্মাতারা, যে সমস্ত শ্রমজীবী মানুষেরা, তাদের নাম কোথায়? তাদের নাম কেন আমরা পাই না? এটাই আমাদের কাছে সেই শ্রমিকটি প্রশ্ন করেছে। তারপরে কি বলেছে? সোনা ঝকঝকে লিমা। লিমার প্রসঙ্গে আমাদের আগেই জানতে হবে লিমাটা কোথায়। লিমা হলো দক্ষিণ আমেরিকার পেরুর রাজধানী এবং 1935 খ্রিস্টাব্দে এটি তৈরি হয়েছিল এবং সেই সময় এটি শিল্প সংস্কৃতি বাণিজ্যর ক্ষেত্রে যথেষ্ট বিশাল গুরুত্ব পেয়েছিল, যথেষ্ট উন্নত ছিল শিল্প সংস্কৃতি বাণিজ্যের ক্ষেত্রে এবং স্থাপত্যশৈলী, সেখানকার স্থাপত্যশৈলীও যথেষ্ট উন্নত লাভ করেছে, স্থাপত্যশৈলী আর কি যথেষ্ট উন্নতি লাভ করেছিল এবং স্থাপত্যশৈলীর জন্য এই শিল্প সংস্কৃতি বাণিজ্যের জন্য শহরটি যথেষ্ট সেই সময় খ্যাতি অর্জন করেছিল। তো এই যে সোনা ঝকঝকে লিমা এবং আরও যেটা জানা যায় এখানে সোনা এবং রূপার খনিও ছিল। তাহলে এই দেখো সোনা রূপার খনি আছে এরকম একটি এত ঐতিহ্যশালী একটা শহর যেখানে শিল্প সংস্কৃতি বাণিজ্যে সে সময় যথেষ্ট গুরুত্ব লাভ করেছিল, যথেষ্ট খ্যাতি অর্জন করেছিল, স্থাপত্য শৈলীতে পরিপূর্ণ এমন একটি শহর কিন্তু বারবার ধ্বংস হয়েছিল ভূমিকম্পের জন্য এবং অনেকবার জলদস্যুদের আক্রমণ হয় এই শহরটির ওপর এবং ভূমিকম্পতে প্রচুর স্থাপত্য শৈলী কিন্তু নষ্ট হয়। তো এই যে লিমা, এই যে এত ঐতিহ্যশালী স্থাপত্যে উন্নত, শিল্প সংস্কৃতি বাণিজ্যে উন্নত, এত উন্নত শহর বলে, উন্নত নগরী বলে একে বলা হয়েছে সোনা ঝকঝকে লিমা। তো এই যে লিমা, এই লিমা আমাদের কাছে সেই শ্রমিকটি প্রশ্ন করেছে কে বানিয়েছিল, যারা বানিয়েছিল তারা কোথায় বাস করত, মানে যারা প্রকৃত হাত দিয়ে এটা নির্মাণ করেছিল তাদের বসবাস, তারা কোথায় বসবাস করত সে খবর কি কেউ রাখে? মানে বিভিন্নভাবে আমাদের প্রশ্ন করেছে যে এই সমস্ত শ্রমজীবী মানুষের নাম যে আমরা আজকে আর কেউ খবর রাখি না তাদের, তো সেই প্রশ্নটাই আমাদের কাছে বিভিন্নভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সে প্রশ্ন করছে আমাদের কাছে যে তারা কোথায় বাস করত সে খবর কেউ রাখি না, তারাই কি সমস্ত কিছু এগুলো তৈরি করেছিল ইট কাঠ পাথর দিয়ে, সে খবরও আমরা রাখি না। আচ্ছা, এরপরে দেখো কি বলছে, চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা,
জয় তোরণে ঠাসা মোহনীয় রোম বানালো কে? কাদের জয় করলো সিজার? দেখো তারপরে এই লাইনটায় আসছে চীনের প্রাচীরের কথা। তো চীনের প্রাচীরের কথা আমরা সবাই জানি যে এটাও সপ্তম আশ্চর্যের অন্যতম, যেমন ব্যাবিলনের ঝুলন্ত উদ্যান তেমনি চীনের প্রাচীরও সপ্তম আশ্চর্যের অন্যতম। এই চীনের প্রাচীর চীনের উত্তর সীমান্তে তৈরি হয়েছিল হুন আক্রমণ প্রতিরোধ করার জন্য। অন্তত বাকিগুলোর সম্পর্কে আমরা অবহিত না হলে চীনের প্রাচীর সম্পর্কে আমরা সবাই অবহিত যে এটা সর্বোচ্চ থেকে মানে উচ্চতম প্রাচীর। এটি চাঁদ থেকেও দেখা যায়, এটা কথিত আছে যে চাঁদ থেকেও এতটাই উচ্চতম প্রাচীর এটা যে চাঁদ থেকেও এই প্রাচীর দেখা যায়। এবং এটি চীনের উত্তর সীমান্তে তৈরি হয়েছিল হুন আক্রমণ প্রতিরোধ করার জন্য। প্রায় 1500 মাইল দৈর্ঘ্য ছিল এর এবং প্রায় 24 ফুট উচ্চতা ছিল। এবং কথিত আছে যে পাশাপাশি 6 জন অশ্বারোহী এই প্রাচীরের উপর দিয়ে একসাথে এতটাই চওড়া ছিল যাতায়াত করতে পারত। এবং সপ্তম খ্রিস্টপূর্বাব্দে এটি তৈরি হয় এবং পরবর্তী আরও চীনা রাজবংশ যখন আসে তাদের সময়তে এটা আস্তে আস্তে বিস্তৃতি লাভ করে। তো এই চীনের প্রাচীর সম্পর্কে আমাদের প্রশ্ন করেছেন যে এই চীনের প্রাচীর যারা বানালো, তো যার খ্যাতি মানে বিশ্বব্যাপী, সেই চীনের প্রাচীর যারা বানালো তারা সেই সন্ধ্যায় কোথায় গেছিল তার খবর কি কেউ রাখে বা সেটা কেউ মনে রাখে? তারপরে লাইনে বলেছে জয় তোরণে ঠাসা রোম। তো জয় তোরণে ঠাসা রোম বলতে গেলে এখানে আমাদের আগে জেনে নিতে হবে যে রোম সম্পর্কে। রোম হচ্ছে ইউরোপের একটি অন্যতম শহর। এটি অষ্টম শতাব্দীতে এটি প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ যীশু সেনগুপ্তের জন্মের প্রায় 800 বছর আগে অষ্টম শতাব্দীতে এই রোম শহরের প্রতিষ্ঠা হয়। এবং এই রোম শহরকে এখানে দেখো বলেছে যে জয় তোরণে ঠাসা রোম। এটিও সেই সময় তোমরা জানো যে রোম নগরীও সেই সময় শিল্প সংস্কৃতি ব্যবসা বাণিজ্য সমস্ত কিছুতে যথেষ্ট সেই সময় খ্যাতি লাভ করেছিল। তো এই রোম শহর কেন জয় তোরণে ঠাসা? কারণ সেই সময়কার রাজারা জয় যখনই করত, এই রোম বিভিন্ন জাতির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করেছিল এবং তার সাথে সাথে জয় তোরণ সৃষ্টি করেছিল। জয় তোরণের ব্যাপারটা বলি, রাজারা সেই সময় যখনই যুদ্ধে জয়লাভ করত তখনই তার বিজয় সূচক কেতু হিসেবে বা জয় সূচক প্রতীকী হিসেবে একটা করে তোরণ বা গেট প্রতিষ্ঠা করত সেই সময়। তো এখানে সেটাই বলা হয়েছে যে এমনই অসংখ্য মানে অনেক জয় তোরণে ঠাসা মানে প্রচুর জয় তোরণ অর্থাৎ জয় সূচক এরকম গেট বা জয় সূচক এরকম তোরণ অসংখ্য রয়েছে। কোথায় না রোমে। কেন কি রোম সে সময় তখন মানে অনেক শক্তিশালীও ছিল এবং আমি যে বললাম শিল্প সংস্কৃতিতে উন্নত ছিল যথেষ্ট সেই সময়। এবং সেই সময় প্রচুর জাতির বিরুদ্ধে লড়াই করে যুদ্ধে জয়লাভ করে তারা কিন্তু শক্তির দিক থেকেও অনেকটা বিস্তার লাভ করেছিল। তো সেই কারণে দেখো এখানে বলা হয়েছে জয় তোরণে ঠাসা, অর্থাৎ অনেক বিজয় তোরণ সেখানে কিন্তু ছিল। তো এরকম একটা শক্তিশালী নগরী রোম, সেই রোম নগরী এখানে বলেছে জয় তোরণে ঠাসা রোম বানালো কে? কাদের জয় করলো? সিজার। তো সিজারের কথা তাহলে একটু আসতে হয়। সিজার হচ্ছে জুলিয়াস সিজারের সম্পর্কে তোমরা জানো যে যীশুখ্রিস্টের প্রায় জন্মের 100 বছর আগে ওনার জন্ম। এবং জুলিয়াস সিজার, তো জুলিয়াস নাম থেকে জুলাই মাসের নামের উৎপত্তি এটাও জানা যায়। এবং তিনি একাধারে রাজনীতিবিদ ছিলেন, সেনাপতি ছিলেন এবং শাসক ছিলেন। তো রোম সাম্রাজ্যর বিস্তৃতির ক্ষেত্রে ওনার বিরাট অবদান ছিল। তো এই যে রোম সাম্রাজ্য এবং জুলিয়াস সিজারের যে অবদান, এই সমস্তর কথা মাথায় রেখে এখানে বলা হয়েছে যে এই রোম নগরী কে বানালো এবং কাদের জয় করলো? সিজার। তাহলে জুলিয়াস সিজার কাদের জয় করেছিল? রোম নগরীতে যে এত জয় তোরণ ঠাসা, এত জাতির উপর যুদ্ধ জয়লাভ করে যে তারা এত তোরণ বানিয়েছে, সেগুলো কিভাবে হয়েছিল? একা সিজারই কি তিনি এই কাজটা করেছিলেন? যার নাম শুধুমাত্র উল্লেখিত রয়েছে, যার নাম আমরা যুগান্তর ধরে ইতিহাস বইয়ের পাতায় পেয়ে থাকি, যার কথা আমরা সবসময় এখনো পর্যন্ত স্মরণ করি, এখনো পর্যন্ত মনে রেখেছি, সেই সিজার কি একাই সমস্ত করেছিলেন? যুদ্ধে জয়লাভ করেছিলেন কি একাই?
যুদ্ধে জয়লাভ করতে কি শুধু একজন একা মানুষের পক্ষে তোমরা জানো কখনোই একটা যুদ্ধ করা সম্ভব নয়। তো সেই বলা হচ্ছে যে সেই রাজা ছাড়া বাকি সেই যুদ্ধের সেনাদের কথা, বাকি যুদ্ধের অন্যান্য যোদ্ধাদের কথা কিন্তু কোথাও উল্লেখিত নেই, তাদের নাম কোথাও নামাঙ্কিত কোথাও নেই, তাদের নাম কোথাও আমরা খুঁজে পাই। তো তারপরে দেখো বলা হয়েছে বাইজেন্টাইনের কথা, বাইজেন্টাইন এই নগরটির কথা এসছে। এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এমনকি উপকথার আটলান্টিস যখন সমুদ্র তাকে খেলো ডুবতে ডুবতে সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। তাহলে এখানে আমাদের বাইজেন্টাইন যে শহরটা, সেই বাইজেন্টাইন শহরটির সম্পর্কে জানতে হবে। এটা হচ্ছে পূর্ব রোমান সাম্রাজ্যের রাজধানী বাইজেন্টাইন, যার পরবর্তী নাম হয়েছিল কনস্ট্যান্টিনোপল। তো 1453 খ্রিস্টাব্দে তুর্কিদের আক্রমণ হয় এই বাইজেন্টাইনের উপর, এবং তুর্কিদের আক্রমণ হয় এবং তুর্কিরা এই সময় 1453 খ্রিস্টাব্দে দখল করে নেয়। সেই সময় বাইজেন্টাইন এই নগরীটিও যথেষ্ট শিল্প সংস্কৃতি এবং বাণিজ্যে যথেষ্ট উন্নতি লাভ করেছিল। তো এই বাইজেন্টাইনের কথার ক্ষেত্রেও এই একই কথা মজুরটি, সেই শ্রমজীবী মানুষটি আমাদের কাছে তুলে ধরেছেন। সেখানে সবাই কি প্রাসাদেই থাকতো? তারপরে আরেকটি দ্বীপের কথা, আরেকটি উপদ্বীপের কথা এখানে বলা হয়েছে, দেখো আটলান্টিস। এই আটলান্টিস দ্বীপের সম্পর্কে আমরা যেটা জানতে পারি, গ্রিক পুরাণে এই আটলান্টিস এই দ্বীপটির উল্লেখ আছে, এবং গ্রিক দার্শনিক প্লেটো তার গ্রন্থে এই দ্বীপটির উল্লেখ করেছেন। কেউ কেউ মনে করেন যে এই দ্বীপটি সত্যি সেই অস্তিত্ব ছিল, এই দ্বীপে আটলান্টিস দ্বীপটি সত্যি অস্তিত্ব ছিল, আবার কেউ কেউ মনে করেন এই দ্বীপটি সম্পূর্ণ কাল্পনিক। যাই হোক, আমরা দার্শনিক প্লেটোর লেখাতে এই দ্বীপটির কিন্তু উল্লেখ পাই। তো এই দ্বীপটি কথিত আছে যে একটা বিরাট জলোচ্ছ্বাসের ফলে এই দ্বীপটি কিন্তু ধ্বংস হয়ে যায়। তাহলে এই দ্বীপের কথা উল্লেখ করেও কিন্তু মজুরটি সেই একই প্রশ্ন আমাদের কাছে করছেন যে ডুবতে ডুবতে, এই জলোচ্ছ্বাসের কথা বলতে যেহেতু বললাম, এখানে দেখো বলেছে ডুবতে ডুবতে সেই রাতে, অর্থাৎ যেহেতু একটা বিশাল জলোচ্ছ্বাসের কথা কথিত আছে, যে জলোচ্ছ্বাসের ফলে এই দ্বীপটির ধ্বংস হয়ে যায় দ্বীপটি। তো এখানে বলছে যে সেই যে জলোচ্ছ্বাস যেদিন হয়েছিল, যেদিন দ্বীপটি ধ্বংস হয়ে গেছিল, সেদিন চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য। কিন্তু তারপরে বা তার আগে কেউ কি তাদের নাম মনে রেখেছিল? কারণ সেই সময় তোমরা জানো যে কৃতদাস যে প্রথা ছিল, দাস প্রথা ছিল। তো সেই সময় তারাও শ্রমজীবী মানুষই বলবো, কারণ যারা কাজ করে, যারা শ্রম করে, তারাই শ্রমজীবী মানুষ, তারাই শ্রমিক। তো সেই সমস্ত শ্রমজীবী মানুষের কথা কি কেউ মনে রেখেছিল? তো কেউ মনে রাখেনি। সেই সময় যখন দ্বীপটি যখন জলোচ্ছ্বাসে ডুবতে থাকে, সেই সময় হয়তো মৃত্যুর মুখে দাঁড়িয়ে তখন হয়তো তাদের কথা কিছু সময়ের জন্য হয়তো সকলে স্মরণ করতে পারে, কিন্তু তার আগে বা পরে কিন্তু কেউ তাদেরকে মনে রাখে না। তারপরে বলেছে ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার, একলাই নাকি? আচ্ছা, তাহলে ভারত, আমি বললাম যে কোনো যুদ্ধের ক্ষেত্রে বা যে কোনো সাম্রাজ্য বিস্তারের ক্ষেত্রে, সাম্রাজ্য দখলের ক্ষেত্রে কখনোই একা একজন মানুষের পক্ষে সম্ভব নয়, বা যে কোনো কিছু নির্মাণের ক্ষেত্রেও কখনোই একা একজন মানুষের পক্ষে সম্ভব নয়। তো আলেকজান্ডারের কথা এবার আমাদের একটু জেনে নিতে হবে। আলেকজান্ডার, আমরা সবাই জানি যে ভারত আক্রমণ করেছিল, ভারত জয়লাভ করেছিল। আলেকজান্ডার ছিলেন দ্বিতীয় ফিলিপের পুত্র। তো এই আলেকজান্ডার খুব অল্প বয়স পর্যন্ত বেঁচে ছিলেন, আমরা সবাই জানি, তোমরা ইতিহাস বইতে পড়েছো। মাত্র 33 বছর বয়স পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, এবং মাত্র এই স্বল্প জীবন সময়সীমা খুবই স্বল্প ছিল। এই 33 বছর বয়সের মধ্যেই কিন্তু তিনি অনেক সাম্রাজ্য বিস্তার লাভ করেছিলেন, অনেক সাম্রাজ্য তার অধীনস্থ হয়েছিল, এবং তিনি আমাদের ভারতেও এসেছিলেন, ভারতে আসেন। তো এই আলেকজান্ডারের কথা প্রসঙ্গে তিনি এই কথাটাই বলছেন যে এই আলেকজান্ডারও কি একাই তিনি ভারত আক্রমণ করেছিলেন? সেটাও তো সম্ভব নয়, একা নিশ্চয়ই করেননি। তাহলে বাকি যে মানুষগুলো তারা কোথায় গেল? তাদের নাম কোথায় গেল? তাদের নাম কেন খুঁজে পাই না আমরা? আচ্ছা, তারপরে দেখো আসছে গলদের প্রসঙ্গ। এখানে বলছে যে গলদের নিপাত করেছিল সিজার। নিদেন একটা রাঁধুনি তো ছিল। বিরাট আর্মাডা যখন ডুবল, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি। 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একলা সে?
পাতায় পাতায় জয় উৎসবের ভোজ বানাতো কারা? 10 বছরে এক একজন মহামানব। খরচ মেটাতো কে? কত সব খরচ, কত সব প্রশ্ন। দেখো তাহলে বাকি যে জায়গাগুলোর বা যে নাম উল্লেখ এখানে করেছে সেগুলো জেনে নিই। বলেছে যে গলদের নিপাত করেছিল গল জাতি হচ্ছে উত্তর ইতালির একটা দুর্ধর্ষ জাতি হচ্ছে গল, যারা ফ্রান্সের অন্তর্গত একটা বিশাল জায়গা জুড়ে তারা বসবাস করত এবং জুলিয়াস সিজারের সাথে এখানে দেখো বলেছে যে সিজার নিপাত করেছিল, গলদের নিপাত করেছিল সিজার, অর্থাৎ জুলিয়াস সিজারদের সাথে এই গলদের দীর্ঘদিন যাবত একটা যুদ্ধ হয়েছিল এবং তারপরে গলদের উপর বহুদিন পর্যন্ত রোমের সাথে এদের একটা শত্রুতার সম্পর্ক ছিল এবং রোম সাম্রাজ্যের একটা বহুদিন যাবৎ সিজারের এবং রোম সাম্রাজ্যের একটা কিন্তু কর্তৃত্ব ছিল এই গলদের উপর। তো এখানে বলছে যে এই যে দীর্ঘদিন যুদ্ধ হয়েছিল, এই যে সাম্রাজ্য অধিকার হয়েছিল, তো সেক্ষেত্রে কি নিদেনপক্ষে রাধুনীয় তো ছিল? তিনি কি একাই এই কাজটা করেছিলেন? নিদেনপক্ষে রাধুনীয় তো ছিল, অর্থাৎ এই যে এতদিন ব্যাপী যে যুদ্ধ হয়েছিল সেখানে খাওয়া দাওয়ার নিশ্চয়ই ব্যবস্থা ছিল, কারণ খাওয়া ছাড়া কোনো কিছুই সম্ভব নয় জানো। তো খাওয়া দাওয়ার যে ব্যবস্থা ছিল সেখানে রাধুনী তো ছিল। নিদেনপক্ষে একটি রাধুনীর নামও কি কেউ আমরা মনে রেখেছি? যে কারণ খাওয়া ছাড়া বেঁচে মানে আমাদের খাওয়ার মানে অত্যন্ত প্রয়োজনীয় একটা খাদ্য, বস্ত্র, বাসস্থান আমরা জানি। তো সেই খাবার যে আয়োজন সেখানে ছিল, সেখানে সেই রাধুনীর নামটাও কি আমরা কেউ কোথাও উল্লেখ আছে? আমরা কি সেই নাম কেউ মনে রেখেছি? দেখো সেই রাধুনীও কিন্তু সেই শ্রমজীবী মানুষের অন্তর্গত। তারপরে আমরা পাচ্ছি বিরাট আর্মাডা যখন ডুবলো স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, আর কেউ কাঁদেনি। এটা বলেছে, এতে আমাদের জানতে হবে যে দ্বিতীয় ফ্রেডরিক কে আর আর্মাডা কি। আর্মাডা হলো দেখো একটা নৌবহর যার বিশ্বব্যাপী খ্যাতি ছিল এই আর্মাডার। 130টা যুদ্ধ জাহাজ নিয়ে এই আর্মাডা কিন্তু তৈরি হয়েছিল এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের উদ্দেশ্যে প্রথম এলিজাবেথের বিরুদ্ধে এই আর্মাডা কিন্তু পাঠানো হয়েছিল এবং শেষ অবধি যদিও এটি পতন ঘটে, যুদ্ধে যেহেতু জয়লাভ করতে পারেনি তারা, পতন ঘটে এবং মাত্র 67টি যুদ্ধ জাহাজ ফেরত আসে এবং বাকি কিন্তু ধ্বংস হয়ে যায়। তো এই যে বিশ্বজোড়া যার খ্যাতি, বিশ্বজোড়া যার নাম, সেই 130 যুদ্ধ জাহাজ নেওয়া সেই আর্মাডা, সেই বিশাল নৌবহর, সেই বিশাল বিশ্বজোড়া খ্যাতি সম্পন্ন সেই যে নৌবহর, সেটা কি করে সম্ভব হয়েছিল? সেই নৌবহরে এখানে দেখো বলেছিল সেটা যখন ডুবলো তখন স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব, অর্থাৎ সেই নৌবহরটি যখন ডুবে গিয়েছিল, আমি যে বললাম পতন ঘটেছিল, সেটা যখন ডুবে গিয়েছিল তখন স্পেনের দ্বিতীয় ফিলিপ সে যে কেঁদেছিল, সে কি একাই কেঁদেছিল? তার দুঃখে কি আর কেউ সামিল হয়নি? তাহলে তার আগে আমাদের জানতে হবে যে স্পেনের দ্বিতীয় ফিলিপ সম্পর্কে। তো ফিলিপ যখন কেঁদেছিল, আচ্ছা তার আগে আমাদের জানতে হবে দ্বিতীয় ফ্রেডারিকের কথা। তো এখানে দেখো 7 বছর যুদ্ধে বলা হয়েছে যে 7 বছর যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। কে জিতেছিল? একাই নাকি? তো একই রকম ফিলিপের কথাও যেমন বলা হয়েছে যে সে যখন কেঁদেছিল সে কি একাই কেঁদেছিল, আর কি কেউ তার এই দুঃখে সামিল হয়নি? একই রকমভাবে দ্বিতীয় ফ্রেডারিকের কথা বলা হয়েছে। 7 বছর ব্যাপী যুদ্ধ 1756 থেকে 1763 খ্রিস্টাব্দ পর্যন্ত 7 বছর ব্যাপী এই যুদ্ধ চলেছিল। একদিকে ছিল দ্বিতীয় ফ্রেডারিক এবং অপোজিট দিকে বিপরীত দিকে ছিল বেশ কিছু রাষ্ট্রপুঞ্জ। তো সেই সমস্ত রাষ্ট্রপুঞ্জ, ইংল্যান্ড, রাশিয়া তার মধ্যে ছিল। তো সেই রাষ্ট্রপুঞ্জ সেই যে যুদ্ধ হয়েছিল, তো সেটাও কি 7 বছর ব্যাপী এই যে যুদ্ধ চলেছিল সেটাও কি দ্বিতীয় ফ্রেডারিক একাই করেছিলেন? সেই যুদ্ধে কি আর কেউ অংশগ্রহণ করেনি? তো একই রকমভাবে দেখো সেইভাবেই কবিতাটা শেষ হচ্ছে। পাতায় পাতায় এই যে জয়োৎসবের জন্য ভোজ, কারণ জয় উৎসব হলে কোনো জাতির বিরুদ্ধে জয়লাভ করে যখন কোনো রাজবংশ জয়ী হয়েছে তার জন্য উৎসব পালিত হয়েছে। সেই যে জয়োৎসবের জন্য ভোজ, পাতায় পাতায় সেই যে সেই নাম উল্লিখিত যেগুলো রয়েছে ইতিহাসের পাতায়, তো সেগুলো যে রয়েছে, কিন্তু তার সাথে আরও যারা জড়িত যে সমস্ত মানুষগুলো রয়েছে তাদের নাম কিন্তু আমরা কেউ মনে রাখিনি।
এটাই সে দুঃখ করেছে, এটাই সে পাঠকদের কাছে প্রশ্ন করেছে যে তাদের নামগুলো কোথায় গেল। তারা ছাড়া হয়তো এই বিশাল বড় বড় কাজগুলো সম্ভব হতো না, এই তারা ছাড়া হয়তো সেই সেনাবাহিনী, সেই সেনাদল, সেই যুদ্ধ, সেই যোদ্ধারা ছাড়া হয়তো সেই যুদ্ধগুলো জয়লাভ করা সম্ভব হতো না। সেই বিরাট বিরাট সাম্রাজ্য, বিরাট চীনের মতো প্রাচীর, যার বিশাল বিস্তৃতি তোমরা বুঝতে পারছো যে 1500 মাইল যেটা দীর্ঘ। তো এই বিশাল স্থাপত্য শৈল, এই বিশাল বিশাল সাম্রাজ্য, নগর, সমস্ত কোনো কিছুই হয়তো তৈরি হতো না সেই সমস্ত মানুষগুলো, সেই সমস্ত শ্রমজীবী মানুষগুলো ছাড়া। তো সেই সব মানুষদের খোঁজ কিন্তু কেউ কোথাও আমরা রাখি না। তো এমনই একজন শিক্ষিত মজুর, যারা বাকি সমস্ত শ্রমজীবী মানুষের প্রতিনিধিত্ব করে তাদের প্রতিভু হয়ে আমাদের পাঠকের কাছে প্রশ্ন করেছে। এবং লাস্ট লাইনে দেখো বলেছে, 10 বছরে একজন মহামানব, খরচ মেটাতো কে, কত সব খরচ, কত সব প্রশ্ন। তাহলে আমাদের পাঠকের কাছে বা আমাদের সকলের কাছে সে একটাই প্রশ্ন করেছে যে কেন তাদের নামও উল্লিখিত থাকবে না, তাদের নামও কেন আমরা ইতিহাসের পাতায় খুঁজে পাবো না, কেন একজন রাঁধুনি, কেন একজন শ্রমজীবী মানুষ, কেন একজন যারা সেই দুঃখে সামিল হতো, যারা সেই যোদ্ধা হয়ে তাদেরকে সাহায্য করত, যাদের সাহায্য ছাড়া কোনোভাবেই সেই জয়ে সম্ভব ছিল না, সেই সুন্দর জিনিসগুলি তৈরি হওয়া, নির্মাণ হওয়া সম্ভব ছিল না, তাদের কারোর নাম কখনো কোনো জায়গায় উল্লেখিত থাকে না। কেন সেটা হয়েছে, কেন তাদের নাম আমরা খুঁজে পাবো না কোথায়, কেন তাদেরকে আমরা মনে রাখবো না, কেন শুধুমাত্র সেই সব রাজবংশ যারা শুধু অর্থ ব্যয় করেছে তাদের নামই শুধুমাত্র কেন মানুষ মনে রাখবে, কেন সেই সমস্ত শ্রমজীবী মানুষগুলোকে আমরা ভুলে যাব। তো এই প্রশ্নই পাঠকদের কাছে নিয়ে এই শিক্ষিত মজুরটি, শিক্ষিত শ্রমজীবী মানুষটি আমাদের কাছে প্রশ্ন রেখেছে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। কোথাও যদি অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাও। আগামীকাল আরও একটি টেক্সট নিয়ে তোমাদের সামনে হাজির হব। Subscribe. Click on the bell. Like, comment, share.